মাউইমা শ্রাদ্ধে আসছিলাম, 3 দিন বোনের বাড়িতে থেকে আজ চলে যাচ্ছি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজ্জা দুপুরিয়া দিয়ে হয়তো ওই তোহারে কাল্লা দূরে উঠছে না ন উঠলো বোন রে কি করুম আয় দানে গুণ কি অবস্থা করুম কোনো গবে একখান রোদি থুই আছি শুধু শীতকাল গতিকে রয়েছে তুই যাচ্ছে আর যাচ্ছে আরে না ইন্দি রিক্সা পর্যন্ত যাই না কোন রিক্সা পর্যন্ত ওই যে ওখানে রিক্সা পাওয়া যায় তুই এর দূরে যান লাগতো না আল্লাহ যাই গে মেক্সিরি বাইরে আর বেকেছিনি জমি এই হাতর ইঞ্জিনার কাছে খুব ভালো লাগছে। মাঝে মাঝে ইয়া কুমড়া গাছ, মিষ্টি কুমড়ো গাছ, হ্যাঁ জিজ্ঞা গতকাল মাছ ছোঁয়ার নিমন্ত্রণ খেয়ে বাড়ি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু ওরা আমাদেরকে কোনো প্রকারেই ছাড়ছে না। বলছে যে দিদি রাতটা অন্তত থেকে যান, সকালবেলা যাবেন। এখন সকাল হয়েছে, এখনো বলছে না এখন যাওয়ার দরকার নাই, আজ রৌদ্র উঠবে না, আজ যাবেন না, আর একটা দিন থাকেন। আমি বলছি কোনো প্রকারেই থাকবো না বোন, আমি ঢাকা থেকে আসছি, অনেক দিন হয়ে গেছে। আমার ছেলেটা একা একা ওখানে খুব কষ্ট করছে খাওয়া দাওয়ায়, আমি কোনো প্রকারেই থাকবো না। রৌদ্র যা হয় দুপুরের দিকে একটু একটু রৌদ্র উঠে, ওই রোদেই আমি ধান শুকাবো। তো বোন অনেক রাগ হয়ে গেছে চলে যাওয়াতে, কিছুই করার নাই, থাকতে তো পারবই না। আমাদের সাথে ও অনেক দূর পর্যন্ত আসছে, ভাবছিল একটা রিক্সায় উঠিয়ে দেবে, কিন্তু রিক্সা ওদিকে প্যাসেঞ্জার নিতে চলে গেছে। তো আমরা দেখি হাঁটতে হাঁটতে হয়তো বা রিক্সা পাবো, বা একটু পরে স্টেশনের ওদিকে গেলেও রিক্সা পাবো। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। রাস্তার 2 ধারে সিম গাছ লাগিয়েছে, আবার জমিতে ধান লাগাচ্ছে। এদের এদিকে আবার আমন ধানের ফলন হয় না, ইরি ধান হয়। মমতাদেরও অনেক জমি, কিন্তু চাষ করার বা এসব কাজ করার কেউ নাই, বাড়িতে কেউই থাকে না, তাই সব জমি বন্ধক দিয়ে দিয়েছে। বন্ধক নয় ঠিক, বছরে কত টাকা ধরে জানি ওই জমি একজনের কাছে দিয়েছে, ওরা চাষবাস করে নিয়ে যায়, বছর শেষে টাকা দিয়ে দেয়। অল্প একটু হেঁটে আসার পর একটা অটো রিক্সা পেলাম, অটো রিক্সায় চড়ে মাইজদি বাজার চলে আসলাম। ওখানে এসে মনে হয় 2-3 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম, বাস এসে গেল, বাসে উঠে গেলাম। এটা হলো চৌমুহনী চৌরাস্তা। এই দিকে রাস্তাটা হলো আমাদের রুমাদের বাড়িতে যাওয়ার রাস্তা, রামগঞ্জের রাস্তা এটা। তো আবার আগামী 2-3 দিন পরে এখানেই আসতে হবে, রুমাদের বাড়িতে যেতে হবে আগামী শুক্রবার। তাই একটু তাকিয়ে দেখছি এই রাস্তায়, হয়তোবা আবার আসবো ঠাকুরের মঙ্গল মতো রাখলে। আমার মেজ মেয়ে রুমার দেবরের মেয়ের অন্নপ্রাশন, সেই অনুষ্ঠানে অবশ্যই আমাদেরকে আসতেই হবে। তো থাকবো না, সকালে এসে আবার বিকালে চলে যাব। বাড়িতে আমার অনেক কাজ পড়ে আছে, না হয় এই 2 দিন এখানেই থেকে যেতাম, পরে রুমাদের বাড়িতে যেতাম, ওখানে গিয়েও 2-1 দিন থাকতাম, কিন্তু আমি নিরুপায়, কোনো প্রকারেই থাকতে পারবো না। সিদ্ধ ধান, আতপ ধান অন্যজনের ছাদে রেখে আসছি। পৌষ মাস আরম্ভ হওয়ার পর থেকে বেশিরভাগ সময়ে রৌদ্র হয় না, তো যাও রৌদ্র উঠে 11টা বা 12টার পরে, কোনোদিন 1টার পরে রৌদ্র উঠে, বেশিরভাগ সময়ে সারাদিনে রোদ থাকে না। তো সুযোগ বুঝে বুঝে ধানগুলো শুকাতে হবে, তাই চলে যাচ্ছি এবং চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে পৌঁছেছি
11টার সময়। তখন ঝলমলে রৌদ্র উঠেছে। বাড়িতে এসেই আমি দরজা খোলার আগেই ব্যাগ থেকে পরনের শাড়িটা নিয়ে ওই শাড়িটা চেঞ্জ করে দৌড় দিয়েছি ছাদে। একটা ঝাড়ু নিয়ে দৌড়ে ছাদে গেলাম। ছাদে গিয়ে ধানগুলো মেলে দিয়েছি, 3 রকমের ধান। সবগুলো ধান সুন্দরভাবে মেলে দিয়ে ওনাকে ছাদে রেখে আমি বাড়ি চলে আসলাম। আমি বলেছি, তুমি এখানে থাকো, ধানগুলো মাঝে মাঝে নেড়ে দিতে হবে, আমি তো বারবার আসতে পারবো না। বাড়ি এসেই ঘরটা প্রথমে ঝাড়ু দিয়েছি, এরপরে উঠোন, ধার, রান্নাঘরের ভিটি সব ঝাড়ু দিয়ে চুলাটা মুছে নেব। এরপরেই স্নান করব, তারপরে রান্নাবান্না হবে। রান্নারও তেমন কিছুই নাই ঘরে, শুধু আলু আর ডাল আছে। তো এখন দুপুরবেলা কোথায় কি পাবো? উনি বলেছেন শুধু ডাল আর আলু ভর্তা করো, তো সেটাই করব। তবে সব কিছু ধুয়ে মুছে গুছিয়ে নিতে হবে, তারপরে স্নান করে রান্না করব। ওনাকে বলেছি বাড়ি গিয়ে সব কাজ সেরে রান্না বান্না করে তোমার জন্য স্নানের জল গরম করে তারপরে আমি ছাদে আসব। এরপরে তুমি গিয়ে স্নান করে দুইজনে একসাথে খাওয়া দাওয়া করে এসে ধানগুলো উঠিয়ে নেব। দেখি কতক্ষণে কি করতে পারি, খুব দ্রুত গতিতে কাজ করছি। 3-4 দিন না থাকাতে অনেক কাজ জমে গেছে। ধানগুলো হয়তো বা শুকিয়ে যেত। আমরা যাওয়ার পরে 2 দিন রৌদ্র হয়েছিল। একদিন পুরো দিন রৌদ্র হয়েছে, আর গতকাল রোদ উঠেই নাই। এর আগের দিন মনে হয় অর্ধেক দিন রৌদ্র হয়েছে। যাই হোক, বাড়িতে থাকলে হয়তো বা ধানগুলি আজ শুকিয়ে যেত, কিন্তু আরো 2-3 দিন লাগবে রৌদ্র। চুলাটার কি অবস্থা দেখি। চুলাটা এভাবেই করে প্রতিদিন টিন দিয়ে ঢেকে রাখি, না হয় কুকুর ভেঙে ফেলবে। একটা পুরনো কড়াই আছে বড়, ওই কড়াইটা দিয়ে আগে চুলাটা ঢেকে রাখি, তারপরেই টিন দিয়ে ঢাকা দিই। ছাই উঠাতে হবে। এখানে রান্না করতে আমার কাছে খুব ভালো লাগে। খোলামেলা জায়গা, নিজের চুলা। কত সুন্দর রান্নাঘর ছিল আমার। উপর থেকে কাঁঠাল আম পড়ে, ঝড়ে গাছের ঢাল ভেঙে পড়ে, অ্যাসবেস্টসগুলি ভেঙে যাওয়ার পরে বৃষ্টিতে জল পড়ে পড়ে সব নষ্ট হয়ে গেছে। আর আমরা তো বাড়িতে থাকি না, এ কারণে ছোট বাচ্চারা ফুটবল খেলে ওই ঘরের বেড়ার উপর পড়ে পড়ে, টিনের বেড়া ছিল, হাফ টিনের বেড়া, এর উপরে বাঁশের বেড়া ছিল। ওই ফুটবলের আঘাতেই ঘরের বেড়াগুলো তাড়াতাড়ি ভেঙে গেছে, আর উপরে চাল ভেঙেছে, গাছের ঢাল পড়ে, এভাবে করে ঘরটা নষ্ট হয়ে গেছে। কিন্তু ভাগ্য ভালো, ঘরের ভিটি পাকা ছিল, তার জন্যই এখনো এসে রান্না করতে পারছি বা থাকার ঘরেও থাকতে পারছি। যদি কাঁচা ভিটি হতো তাহলে কিন্তু ঘরে থাকার কোনো উপায় থাকতো না। চুলাটা একটু লেপে নেব, তারপরে স্নান করব। আমি যে কি তাড়াহুড়ো করে বাড়িতে আসছি, বাসে বসে আছি, রৌদ্র দেখে আমার মন চাইছে যেন পাখির মতো উড়ে চলে আসি। ঠাকুরের আশীর্বাদে নিরাপদে বাড়ি এসে পৌঁছলাম। বাড়ির দরজায় সিএনজি থেকে নেমে আমি দৌড়ে বাড়িতে চলে আসছি। দৌড়ে এসে উনি আসার আগেই, ঘরের তালা খুলে নাই, তার আগেই আমি শাড়িটা চেঞ্জ করে ওই ছাদে চলে গেছি। আমার অর্ধেক ধান মেলা হওয়ার পর উনি গিয়েছেন। আসলে শরীর ভালো থাকলে কাজ করা কোনো ব্যাপারই না। কাজ করতে আমার কাছে ভালো লাগে, শুধু শরীরটা যদি ভালো থাকে।
এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেল। স্নান করতে গিয়ে 2টা বিছানা চাদর, একটা কম্বল ধুয়ে রোদে দিয়ে আসলাম। তারপরে স্নান করে কাপড় চোপড় ধুয়ে এনে এরপরে চাউল ডাল ধুয়ে রান্না বসিয়েছি। প্রথমে ভাত রান্না করব না, প্রথমে ডাল রান্না করব, তারপরে ভাত বসাবো। মুসুরির ডাল বসিয়ে দিলাম, ডালে বলক এসে গেছে। এখন 2টা কাঁচামরিচ কেটে দিয়ে দেব। আলু ভর্তা ডাল কি রান্ধুন গো আমরা হঠাৎ করি? তারপরে রোজ দেখি তো মনে করেন এনে গায়ে তো উই চলি যেতাম, গায়ের আগে দিয়ে চলে যেতাম মনে কর। তোমার বায়ুত কেচ্ছে আছে বো? আগের মতো কাকিমা উন্নতি নাই, হ্যাঁ উন্নতি নাই। এই ডাক্তার খবর সময় লাগবে না, আগের মতনই আছে, কোনো মেলেন না। আহারে ভগবান, আহারে এখন করছি এখন যখন তো কাজে করতে কান্দে, ও আশপাশে যখন কাজে করতে বেড়াচ্ছে মোবাইলে কাঁদে কি কান্দে কান্দে মারে কান্ত ন কি আরে মা রে ওটা মা। তোমার ভাই আই হচ্ছে কেন? বাইরে কথা কন ইয়ে কাম দিন তো কালে ফোন দিয়েছি ওটা মেয়ে দাদার লোকজন আছে বললো কথা কর বডি বেড়ার বেরিয়ে গলাছে আশপাশে আমাদের সাইয়ানের মা, আমরা সাইয়ানের জন্য আশীর্বাদ করি কাম দিয়ে একদম মোবাইল আমরা রাখি দিছি এনে কপুর দিয়ে আগের মতন তো আগের মতন মানে সময় লাগবে কইছে। আগে তো সিরিয়াস খারাপ আছিল আইসি জিজ্ঞাসা আইসি কিন্তু পরশু দিন এনের কথা আনি আরেক হাসপাতালে ভর্তি করার কথা, এখানে তো 10 লাখ 15 টাকা বিলে আসি 14 দিন। আব্বা আরেকখানে নিব আরেক হাসপাতালে নিব ফোন করতে দিন ওই বেরিয়ে এখন সাইড করে কাম দেন তাই রাখি দিবি। কথা যে সুন্দর একবার অবিকল মাছে আর মাছ মা তো লম্বা জুড়ে সুন্দর একবার অবিকল মা মাছ ভগবানে একখানা ব্যাকের আশীর্বাদে পদছায়া দিজ খোলাগারে। মায়া কর বুঝাই কিংবা লাগে বাইক পিছন না কান্দে বাইয়ে কর কেরাম দিদি ভাই ভাঙি এলাম বাইক আলো তুই কেরাম দিদি ভাই ভাঙি এলাম আমার কথা কত কাজে মেকি আমার কাছে শান্তি কথা কইলে একখানা ভাড়া লাগতো মা বাপের কাছে। আবার বন্ধ করি না রান্না করতে বসে সমীরের বউয়ের সাথে কথা বলছি। বৌমা বলছে ওর দাদার একমাত্র ছেলে অসুস্থ, তার কথাই বলছে। কলকাতা থাকে ওরা, তো একমাত্র ছেলে খুব অসুস্থ, প্রায় 15 দিনের বেশি হবে, অচেতন। এখনো হসপিটালে, অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করছে, কিন্তু এখনো ছেলেটার জ্ঞান ফিরে নাই। 14 বছরের ছেলে, বাবা ছিল বিদেশে, বাবাও বিদেশ থেকে চলে আসছে, প্রায় 20 লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে, এখনো ছেলের জ্ঞান ফিরে নাই। মনটা খুবই খারাপ লাগছে এই কথাটা শুনে। তো বৌমার সাথে এই কথাই বলছিলাম। আরো আগে শুনেছি আমরা, বৌমা ছিল বৌমার বাপের বাড়িতে, তো আজকে 5-6 দিন মনে হয় বাড়িতে আসছে। এখন ওর কাছে সব শুনলাম, ছেলেটার এখনো জ্ঞান ফিরে নাই। ডাক্তার বলেছে কি একটা কঠিন ভাইরাসে আক্রান্ত হয়েছে, ভালো হবে তবে সময় লাগবে অনেক। দেখা যাক ভগবান কি করেন। কোনো কারণ ছাড়া একদিন হঠাৎ করে ছেলেটা অচেতন হয়ে গেছে। তার আগে, অচেতন হওয়ার আগে বাইরে থেকে একটা কেক কিনে খেয়েছিল। কেক খাওয়ার পরেই তার শরীরটা কেমন কেমন করছে, তারপর থেকেই চোখ বন্ধ, এখনো চোখ খুলে নাই। সাথে সাথে হসপিটালে নিয়ে গেছে, এখনো পর্যন্ত হসপিটালে, এক হসপিটাল থেকে আরেক হসপিটালে নিয়েছে, তো এখনো জ্ঞান ফিরে নাই, হাত পাও তেমন নাড়াচাড়া করে না। বাবা থাকে বিদেশে, আর এদিকে ছেলের এই অবস্থা দেখে মাও বারবার অচেতন হয়ে যাচ্ছে, মাকেও হসপিটালে ভর্তি করিয়েছে। অবস্থা খুবই খারাপ, মনের অবস্থা। তো এখন মা একটু সুস্থ হয়েছে, কিন্তু অনবরত ছেলের জন্য কান্নাকাটি করছে, বাবাও বিদেশ থেকে চলে আসছে। আপনারা সবাই ছেলেটার জন্য আশীর্বাদ করবেন
যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে মা বাবার বুকে ফিরে আসে। বাপের ছাদ পানি করে কদম তুলে আইছে বাপরে তো বাপি তুমি আমার দেখো না আমি সুজন চলে আমি এখন সুজন চলে যখন তো না দিও না যে কত বড় কবুতর হাসতে ধরবো ধরে তরকারি কি আছে? আলু ভর্তা ডাল আর কি আছে? কাল্লা কি দিয়ে খাওয়াইছে? বহুত কিছু কাল্লা তো মাছও হবে ইয়া করলো ইয়া মান কচু দি মাছের মাথা দি তারপরে মুসুরির ডাল তেলাপিয়া মাছের ভাজি গিয়া তারপরে রুই মাছের চচ্চড়ি ইয়া সুশি পিঠা আর হেতাগো বাইর গোল্লা বলি তেলের ভিজা রুটি কোগা বানাইছি তারপরে আবার হুলি কোগা বানাই তেলে ভাজি লিছি আর বোনের শাশুড়ি মারা গেছে শ্রাদ্ধ মাংস হয়েছে হাঁসের বাসা থাই বেগুন অনগা ওই মুচ্ছে বাইর বেগুন করছি আর বাইর গিয়াতি গোষ্ঠী আছে না কাপড়ও পাইছে অনেক ডাল রে তাতাই হয়েছে আর চাদুরকে দাম রয়েছে আর গেরে এনে বইয়ে দিয়ে আসি বলাইলেন তন্তন্যা করি আলু ভর্তা আর ভাত হইলে বাস ডাইলে আলু ভর্তা দিয়ে ভাত খানা হয়ে যাবে হ্যাঁ মরিচ ভাজি করি গেলাম তেলে ভাজি শুকনা মরিচ বাই তো জলে তিরস খাই না এনে বই রয়েছে আমি কইছি এনে বই থাকো যে রোদে তেজ একখানা ধান গুন কাটলে তাড়াতাড়ি হয়ে যাবে
ডাল হয়ে গেছে, ভাত বসিয়েছি, ভাতে আলু দিয়েছি। তো ভাত নামিয়ে ওনার জন্য স্নানের জল বসাবো। এরপরে জল গরম হলে ওনাকে ডেকে আনবো, তারপরে আমাদের খাওয়া দাওয়া হবে। এখন দিনের 3টা বাজে। আমাদের জন্য দুপুরের খাবার বেড়ে নিলাম, আলু ভর্তা আর ডাল। সেই সকালবেলায় বোনের বাড়ি থেকে আসার সময় এক মুঠো মুড়ি আর একটু চা খেয়েছিলাম, আর কিছুই খাই নাই। এখন খাবারটা অমৃত সম লেগেছে। খাওয়া দাওয়া সেরে আর দেরি করি নাই, থালা বাসনগুলো ধুয়ে রেখে অমনি ছাদে চলে আসলাম। ছাদে এসে ধানগুলো স্তূপ করে রাখবো, আর আতপ ধানগুলো বস্তায় ঢুকিয়ে এখানেই রেখে দেব। বস্তায় ঢুকিয়ে রাখবো, একটু মচমচে থাকবে। এমনি ছাদের উপর থাকলে ঢাকা দিলেও ধানগুলো ঠান্ডা হয়ে নরম হয়ে যায়, তার জন্য বস্তায় ঢুকিয়ে রাখবো। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, প্রতিদিনের মতো আজকের পর্বটিও কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আপনাদের সুন্দর এবং গঠনমূলক কমেন্টসগুলি পেলে আমি কাজ করার শক্তি এবং সাহস পাই। রৌদ্র না থাকার কারণে অল্প কয়টা ধান নিয়ে বাড়িতে পড়ে আছি। আজকের রোদ তো গেলেও আরো 2 দিন রোদ লাগবে। আরো 2 দিন যদি রোদ হয় ধানগুলো শুকিয়ে যাবে। এরপরে শুক্রবার আবার রুমাদের বাড়িতে যেতে হবে। রুমার দেবরের মেয়ের অন্নপ্রাশন, ওখানে আমাদেরকে যেতেই হবে। দেখি কি করি। একদিন রোদ হলে 3 দিন রোদ হয় না, রোদের কারণেই ঠেকে গেছি। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। মমতাদের বাড়ি থেকে আসার পর থেকে দৌড়ে দৌড়ে কাজ করছি। এখন ছাদের ধানগুলো স্তূপ করে ঢেকে রেখে আবার জমির দিকে যেতে হবে। ওখানে কম্বল একটা ধুয়েছি, কম্বল রৌদ্র দিয়েছি, আবার 2টা বিছানার চাদর রোদে দিয়েছি। এগুলি মনে হয় শুকিয়ে গেছে, কম্বল হয়তো বা শুকাবে না, পাতলা কম্বল, তারপরেও ওটা শুকাবে না। ধুয়েছি মনে হয় 1টা-1:30টার দিকে। বিছানার চাদর 2টা শুকিয়ে যাবে, এগুলি নিয়ে আসবো। সামনের এই জমিটা আমাদের। জমিতে সঞ্জয় ডাল ফেলেছে, কিন্তু মানুষের হাঁটার রাস্তা হয়ে গেছে এখানে। সবাই কাপড় চোপড় এটা সেটা রোদ্রে দেয়, হাঁটার রাস্তা হয়ে গেছে। কাপড় চোপড়গুলো বাড়ি নিয়ে হাত মুখ ধুয়ে আর কোনো কাজ করব না, একেবারে লেপের নিচে ঢুকে পড়ব। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে।